জাপানে ল্যান্ড করার আগেই হঠাৎ জানলা দিয়ে দেখলাম বুলেট ট্রেন ধরে 80 কিলোমিটার যেতে হবে, মিস করে যাব না তো? ইমিগ্রেশন লাইন এত লম্বা। এটা আবার কি কার্ড সবাই যেটা ইউজ করছে? 300 কিলোমিটারের ট্রেন চলছে, কিন্তু ভেতরে বসে স্পিড বোঝা যাচ্ছে না। আর সবচেয়ে শকিং জিনিস, হিটেড টয়লেট সিট। জাপান আমাদের ডে 1 থেকেই বুঝিয়ে দিয়েছিল এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড। ফাইনালি উই আর ইন জাপান, আমাদের বাকেট লিস্টের 5th কান্ট্রি। আর ফার্স্ট দিন থেকেই পুরো ক্যাওস। মুম্বাই থেকে ফ্লাইট ল্যান্ড করেছে টোকিওতে, কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশন ওসাকা। তার আগে ইমিগ্রেশন ক্লিয়ার করতে হবে, ইন্টারনেট লাগবে, ক্যাশ লাগবে, ট্রেন ধরতে হবে, তারপর আবার বুলেট ট্রেন। আর সবকিছুর মধ্যে একটাই চিন্তা মাথায় ঘুরছিল, বুলেট ট্রেন ধরতে 80 কিলোমিটার যেতে হবে। বুলেট ট্রেনটা মিস করে যাবো না তো? আমরা একটা সলিড জ্যাকপট পেয়েছিলাম, অ্যানা ব্লু সেল। রাউন্ড ট্রিপ টিকিট পার পার্সন পড়েছিল মাত্র 45,000 টাকা, অলমোস্ট হাফ প্রাইস। তারপর আর কি, ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়লাম জাপান। অ্যানার ফ্লাইটে সেফটি ইনস্ট্রাকশনও পোকেমন দিয়ে দেখাচ্ছিল, যেটা খুব কিউট ছিল। কিন্তু সবচেয়ে সারিয়াল মোমেন্টটা এলো ল্যান্ডিং করার ঠিক আগে। হঠাৎ জানলা দিয়ে দেখলাম মাউন্ট ফুজি। অনেস্টলি ট্রিপটা অফিসিয়ালি তখনই স্টার্ট হয়ে গেছিল। এবার চ্যালেঞ্জ ইমিগ্রেশনের। লাইন দেখে মনে হচ্ছিল কতক্ষণ লাগবে কে জানে। লাকিলি আমরা আগে থেকেই ভিজিট জাপান ওয়েবে অ্যারাইভাল ফর্মটা ফিল আপ করে রেখেছিলাম, না হলে এয়ারপোর্টে বসে পেপার ফর্ম ফিল আপ করতে ইজিলি 30 থেকে 40 মিনিট চলে যেত। ইমিগ্রেশন অফিসার শুধু কিউআর এর স্ক্রিনশটের জায়গায় ওয়েবসাইটে লগ ইন করে দেখাতে বলেছিল। ভাগ্যিস ই সিমটা অ্যাক্টিভেট করে এনেছিলাম। জাস্ট লগ ইন করে কিউআর শো করলাম আর 30 সেকেন্ডে ইমিগ্রেশন ডান। এখানে সবাই একটা গ্রিন বা রেড কালারের কার্ড ইউজ করছে। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম জিআর ইস্টের কাউন্টার, আর আমরাও কিনে ফেললাম ওয়েলকাম সুইকা কার্ড। বেসিক্যালি এটা ট্যাপ অ্যান্ড গো কার্ড, জাপানে ট্রান্সপোর্টের জন্য লাইফ সেভার। ট্রেন, মেট্রো, বাস সবকিছুতেই চলবে। একটা জিনিস জাপানে এসে বুঝলাম, এরা টেকনোলজিতে অনেক এগিয়ে থাকলেও এখানে এখনো ক্যাশের রমরমা। তাই নেক্সট কাজ হলো ক্যাশ উইথড্র। সবচেয়ে কনভিনিয়েন্ট লাগলো 7-Eleven এটিএম থেকে ক্যাশ উইথড্র করা। আর একটা ইম্পর্টেন্ট টিপ, ক্যাশ উইথড্র করার সময় অলওয়েজ সিলেক্ট অ্যাকসেপ্ট উইদাউট কনভার্সন, না হলে আননেসেসারি এক্সট্রা চার্জ কিন্তু কেটে নিতে পারে। যাই হোক, সবকিছু সামহাও ম্যানেজ করে এবার আমাদের দৌড়াতে হবে শিনাগাওয়া স্টেশন, কারণ ওখান থেকেই ধরবো জাপানের লেজেন্ডারি বুলেট ট্রেন। বুলেট ট্রেন ধরার জন্য আমরা নারিতা এক্সপ্রেস চড়ে পৌঁছে গেলাম শিনাগাওয়া স্টেশন। জাপানের এই এক্সপিরিয়েন্সগুলোর নেক্সট পার্টটা মিস না করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শিনাগাওয়া স্টেশনে পৌঁছে সত্যি বুঝতে পারছিলাম না এটা রেল স্টেশন নাকি শপিং মল। এত আলো ঝলমলে দোকানপাটে ভরা, সবকিছু কি সুন্দর করে অর্গানাইজ করা আর খুবই ক্লিন। ফাইনালি এসে গেল আমাদের নোজোমি শিনকানসেন। জাপানে বুলেট ট্রেনকে বলে শিনকানসেন। বুলেট ট্রেন প্রথমবার সামনে থেকে দেখার ফিলিংসটাই আলাদা। অলমোস্ট 300 কিলোমিটার স্পিডে ট্রেন চলছে, কিন্তু ভেতরে বসে বোঝা যায় না যে ট্রেন এত ফাস্ট যাচ্ছে। কোনো ঝাঁকুনি নেই, কোনো আওয়াজ নেই, আর সবচেয়ে অবাক করা জিনিস হলো ট্রেনের ভেতরে কেউ মোবাইলে কথা বলে না। পুরো কোচ অলমোস্ট সাইলেন্ট। তখনই ফার্স্ট রিয়েলাইজ করলাম জাপানে পাবলিক স্পেস মানে শুধু নিজের কমফোর্ট না, অন্যের কমফোর্টটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর তারপর এলো আরেকটা শখ, বুলেট ট্রেনের টয়লেট। হিটেড টয়লেট সিট,
মাল্টিপল কন্ট্রোল অপশনস, এভরিথিং ওয়াজ স্পটলেস ক্লিন, পুরো নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স। আর সব স্টেশনেও কিন্তু এরকম ক্লিন পাবলিক টয়লেট অ্যাভেলেবেল। তখনই বুঝেছিলাম জাপানের অ্যাটেনশন টু ডিটেলটা এক্স্যাক্টলি কতটা নেক্সট লেভেলের হয়। আর ফার্স্ট দিন থেকেই আস্তে আস্তে একটা জিনিস রিয়েলাইজ করতে শুরু করলাম, এখানে সবাই লাইন মেনটেন করে। ট্রেনে লাইন করে ওঠে, এলিভেটরে লাইন, রাস্তা ক্রস করে লাইন করে, কেউ পাবলিক প্লেসে জোরে মোবাইল ফোনে কথা বলে না, কোথাও আননেসেসারি ধাক্কাধাক্কি নেই। টেকনোলজি আছে, কিন্তু তার সাথে আছে মাইন্ডফুল লিভিং। আর অনেস্টলি জাপানকে স্পেশাল বানায় হয়তো এই জিনিসগুলোই। শুধু ইনফ্রাস্ট্রাকচার না, মানুষজনের বিহেভিয়ারটাও কমপ্লিটলি ডিফারেন্ট। আর এই কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ডটা এক্সপ্লোর করা স্টার্ট করলাম ওসাকা দিয়ে। আর ওসাকা হলো জাপানের ফুড ক্যাপিটাল, তার সাথে ভাইব্রেন্ট সিটি কালচার, হিস্ট্রি, নাইট লাইফ এসব তো আছেই। ওসাকা আমাদের এক্সপেকটেশনের থেকেও বেশি ওয়াইল্ড ছিল।